বিকেল গড়াতে না গড়াতেই শহরের এক প্রান্তের ওই বিশাল জঙ্গলটার মধ্যে হানা দিয়েছে ঝড় বৃষ্টি। বাতাস ছুটে চলেছে ঘূর্ণির মতো। আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি পড়ছে। বজ্রপাতের তীব্র শব্দে চারপাশের পরিবেশ যেন কেঁপে কেঁপে উঠছে। বিদ্যুতের আলোয় এক এক মুহূর্তে আলোকিত হয়ে উঠছে ঘন অন্ধকারে ঢাকা জঙ্গলটা। এই প্রাকৃতিক তাণ্ডবের মাঝেই জঙ্গলের গভীরে একপাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সেন্ট এড্রিনস হলো চার্চ। এই চার্চ সংলগ্ন একটি অনাথ আশ্রম রয়েছে। সেখানে বিভিন্ন বয়সের বাচ্চারা একসঙ্গে থাকে। এই গভীর রাতে বাইরের ঝড় বৃষ্টি যতই হিংস্র হোক, আশ্রমের ভেতরে সম্পূর্ণ শান্ত। করিডোর জুড়ে ছোট ছোট আলো টিমটিম করে জ্বলছে। সেই আলোয় দেখা যাচ্ছে সিস্টার জেসিকাকে। তিনি ধীর পায়ে করিডোর ধরে হাঁটতে হাঁটতে প্রত্যেকটা ঘরের দরজার সামনে একটু করে থামছেন। তারপর দরজা খুলে ভিতরে দেখছেন যে বাচ্চারা ঠিকঠাক ঘুমিয়েছে কিনা। রোজ একটু নজরদারি না করলে দুষ্টু বাচ্চারা মাঝরাত পর্যন্ত গল্প করে আর সকালে সময় মতো প্রার্থনা কক্ষে যেতে পারে না। হঠাৎ একটি ঘরের সামনে তিনি থমকে দাঁড়ালেন। ওই ঘরের ভিতরে 4টি খাট সারিবদ্ধভাবে রাখা আছে। প্রথম 3টি খাটে বাচ্চারা শুয়ে ঘুমোচ্ছে, কিন্তু চতুর্থ খাটটি ফাঁকা। সেখানে থাকার কথা ক্যালিনা ব্রুকসের। মেয়েটি আশ্রমে এসেছে মাত্র কয়েকদিন হয়েছে। বয়সই 12 কি 13 হবে। একেবারে পুতুলের মতো দেখতে মেয়েটিকে। গায়ের রং অস্বাভাবিক ফর্সা, গোলাপি ঠোঁট, চোখের মনি সবুজ। মেয়েটির গলায় একটা কালো চোকার পড়া, তাতে ছোট ছোট হরফে লেখা রয়েছে তার নাম, ক্যালিনা ব্রুকস। নিজের অতীত সম্পর্কে মেয়েটি কোনো কথাই বলেনি। কোথা থেকে এসে তার মা বাবা কে, সবটাই অজানা। কয়েকদিন আগে এই মেয়েটিকে জঙ্গলের মধ্যে একা বসে থাকতে দেখেন সিস্টার জেসিকা। তিনিই ওকে আশ্রমে নিয়ে এসেছিলেন। ফাদার গ্রেইলিন মেয়েটিকে দেখে একটু বেশি চমকে গিয়েছিলেন, কিন্তু শেষ অবধি তিনি মেয়েটিকে অনাথ আশ্রমে রাখতে অনুমতি দেন। ক্যালিনাকে সিস্টার জেসিকা ভীষণ স্নেহ করেন, আদর করে ওকে ক্যালি বলে ডাকেন। তবে মেয়েটি অদ্ভুত রকমের শান্ত, কারোর সঙ্গে কথা বলে না, কেবল যেন নিজের জগতে ডুবে থাকে। কিন্তু এত রাতে ক্যালি কোথায় গেল? ও তো কাউকে কিছু না বলে কোথাও চলে যায় না। শূন্য খাটের দিকে তাকিয়ে সিস্টার জেসিকার বুকের ভেতরটা যেন অজানা আতঙ্কে জমে গেল। ক্যালির নিরাপত্তার কথা ভেবে তার মনটা আশঙ্কিত হয়ে উঠল। ফাদার গ্রেইলিন এ কথা জানতে পারলে বিপদ হবে। আশ্রমের বাচ্চাদের প্রতি অযত্ন তিনি একেবারেই বরদাস্ত করেন না। ঘরের দরজাটা বন্ধ করে সিস্টার জেসিকা তাড়াহুড়ো করে সিঁড়ির দিকে এগোলেন। ক্যালিকে যে করেই হোক তিনি খুঁজে আনবেন। হঠাৎ করেই রাতের গভীরতাকে ভেদ করে সিস্টার জেসিকার কানে এলো একটা তীব্র যন্ত্রণা ভরা চিৎকার। তিনি থমকে দাঁড়ালেন, করিডোরের দুদিকে তাকালেন, কিন্তু টিমটিমে আলোতে কাউকে কোথাও দেখতে পেলেন না। এমন ঝড়ের রাতে তবে তিনি কি ভুল শুনলেন? তাই হবে। নিজেকে সামলে নিয়ে তিনি আবারও সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলেন, কিন্তু কয়েক পা যেতে না যেতেই আবার সেই চিৎকার ভেসে এলো। এবার আর ভুল হওয়ার কোনো জায়গা নেই। সিস্টার জেসিকার হাত পা
ঠান্ডা হয়ে এলো। তিনি তাড়াতাড়ি করিডোরের রেলিংয়ের দিকে এগিয়ে গিয়ে বাইরের দিকে তাকালেন। অনবরত বৃষ্টিপাতের ছমছম শব্দে যেন গোটা রাতটা নিমজ্জিত হয়ে আছে। এই ঝড়ের মধ্যে একটা অস্বাভাবিক চাপা উত্তেজনা তিনি অনুভব করলেন। করকর করে বজ্রপাতের শব্দের সঙ্গে বিদ্যুতের আলোর ঝলকে তিনি দেখতে পেলেন চার্চের বিশাল দরজাটা। আর সেই দিকে তাকাতেই তিনি থমকে গেলেন। বিদ্যুতের ঝলক নেমে আসতেই তার চোখ পড়ল চার্চের দরজার সামনে পড়ে থাকা একটা অবয়বের দিকে। মানুষ বলেই বোধ হলো তার। অবয়বটি মাটিতে পড়ে ছটফট করছে। সম্ভবত তার কণ্ঠ ভেদ করেই বেরিয়ে আসছে এই অসহায় আর্তনাদ। এক মুহূর্ত দেরি না করে একটা টর্চ নিয়ে আর একটা ছাতা মাথায় দিয়ে সিস্টার জেসিকা বেরিয়ে এলেন বাইরে। ঝড় তখন তাণ্ডব চালাচ্ছে। বৃষ্টির দাপট এতটাই যে ছাতা মাথায় রাখা দুরূহ হয়ে যাচ্ছে। পায়ের নিচে কাদা জমে পথটা পিচ্ছিল হয়ে উঠছে। প্রতিটা পদক্ষেপে সিস্টার জেসিকা নিজেকে সামলে নিয়ে এগোচ্ছেন। শো শো শব্দ করে বয়ে চলা বাতাসের গর্জন, গাছপালা ভাঙার মর্মর শব্দ, বজ্রপাতের হুঙ্কার, এই সবটা মিলিয়ে জঙ্গলটা যেন এক বিশৃঙ্খল সঙ্গীতে মেতে উঠেছে। সিস্টার জেসিকার টর্চের আলো বৃষ্টির ছাপটায় ধোঁয়াটে দেখাচ্ছে। তবুও ঝড়ের ধাক্কা সামলে টর্চটা নিয়ে চার্চের সামনে যখন তিনি পৌঁছলেন, তখন তার হৃৎপিণ্ডটা কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। টর্চের আলোয় তিনি দেখলেন ফাদার গ্রেইলিনকে। তিনি চার্চের বাইরে মাটিতে পড়ে আছেন। তার বুকের ভিতরে গাঁথা আছে একটা ছুরি। দৃশ্যটা দেখেই সিস্টার জেসিকার রক্ত হিম হয়ে গেল। ঝড়ের শব্দ মুহূর্তে যেন দূরে সরে গেল। শিউরে উঠে তিনি চিৎকার করে উঠলেন, ফাদার! পর মুহূর্তেই তিনি ফাদারের কাছে বসে বললেন, ফাদার, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? ফাদার, কে কাজ করলো? ফাদার গ্রেইলিন বুকে হাতটা চেপে যন্ত্রণায় কাতর হয়ে কোনো মতে বললেন, আমার সময় শেষ হয়ে এসেছে সিস্টার। আপনি আপনি সবাইকে নিয়ে এখনই এখান থেকে পালিয়ে যান, পালিয়ে যান, পালিয়ে যান। আপনি আপনি এসব কি বলছেন ফাদার? দিস চার্চ হ্যাজ বিকাম কার্সড। এই চার্চটা অভিশপ্ত হয়ে গেছে। কার্সড? এসব এসব কি বলছেন ফাদার? ফাদার গ্রেইলিন আধ বোঝা চোখে চার্চের দরজার দিকে তাকালেন। তারপর কম্পিত কণ্ঠে ফিসফিস করে বললেন, একটা অপবিত্র আত্মাকে ভুল করে আমরা এই পবিত্র স্থানে নিয়ে এসে আশ্রয় দিয়েছিলাম। ঈশ্বর সেই জন্য আমাদের উপর রুষ্ট হয়েছেন। ওই আত্মা আমাদের সবাইকে একে একে শেষ করবে। আমায় দিয়ে ও নিজের এই পৈশাচিক কাজ শুরু করে ফেলেছে। এবার ওর নজর আশ্রমের বাচ্চাদের উপর আর আপনাদের উপর। এখন সবাইকে নিয়ে চলে যান সিস্টার, সবাইকে নিয়ে পালান। কিন্তু ফাদার, আপনি... আমার যা হওয়ার হয়ে গেছে, আপনারা পালান। সিস্টার জেসিকার গলা শুকিয়ে এলো। তিনি কোনো রকমে জিজ্ঞেস করলেন, কিন্তু ফাদার, আমরা কোন অপবিত্র আত্মাকে আশ্রয় দিয়েছি? ফাদার অতি কষ্টে নামটা উচ্চারণ করলেন, ক্যালিনা ব্রুকস। মুহূর্তে সিস্টার জেসিকার মাথা ঝাঁঝরা হয়ে গেল। অবিশ্বাসের সুরে তিনি বললেন, ক্যালি?
আমাদের ক্যালি? ক্যালি আমাদের কেউ না। ও ও মানুষ না, ও নরকের দুষ্ট অপবিত্র আত্মা। ওকে এখানে আনা আমাদের উচিত হয়নি। এখন এত কথা বলার সুযোগ নেই। আপনারা এখনই না গেলে আজই আপনাদের সবাইকে ও শেষ করবে। ইউ অল নিড টু রান নাও। কিন্তু ফাদার, আমরা কার কি ক্ষতি করেছি বলুন তো? কেন সেই আত্মা আমাদের ক্ষতি করছে তাহলে? ওই আত্মার লক্ষ্য তোমরা ছিলে না। ও আমার থেকে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। কিন্তু ফাদার, আর কোনো কথা না, পালান। শেষ কথাটা বলতে বলতেই ফাদার গ্রেইলিনের নিঃশ্বাস হঠাৎ করেই থেমে গেল। সিস্টার জেসিকা স্থির হয়ে কিছুক্ষণ সেখানে বসে রইলেন। ফাদার গ্রেইলিনের শেষ কথাগুলো যেন তার মাথার ভিতরে খিলবিল করছে। ঠিক এমন সময় হঠাৎ করেই তার দৃষ্টি গেল আশ্রমের করিডোরের দিকে। সেদিকে তাকিয়ে সিস্টার জেসিকা আঁতকে উঠলেন। টিমটিমে আলোতে দেখলেন রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আছে ক্যালি। আর ঠিক সেই মুহূর্তেই একটা বজ্রপাত গগন ভেদ করে নেমে এলো। সেই তীব্র আলোয় ক্যালির মুখটা কয়েক সেকেন্ডের জন্য স্পষ্ট দেখা গেল। সেই মুখে লেগে আছে একটা অস্বাভাবিক বিকৃত হিমশীতল কান এঁটো করা হাসি। ক্যালির নিষ্ঠুর পৈশাচিক হাসিটা দেখে সিস্টার জেসিকার বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তিনি এভাবে কোনোদিন ক্যালিকে হাসতে দেখেননি। এমন সময় হঠাৎ করেই করিডোরের সব আলো একসঙ্গে নিভে গেল। চারিদিক ডুবে গেল নিকষ কালো অন্ধকারে। আতঙ্কে সিস্টার জেসিকা উঠে দাঁড়ালেন। ঠিক তখনই একটা প্রচণ্ড বিস্ফোরণ হলো। আশ্রমের জানলা দরজা দিয়ে আগুনের হলকা ছিটকে বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেল। ফাদার গ্রেইলিনের আশঙ্কা ভুল ছিল না। এই আশ্রমের ভেতরে ছিল প্রায় 22 জন অনাথ বাচ্চা। সিস্টার মেরি, সিস্টার লরেন, ওরা হয়তো কেউই বেঁচে নেই। এক ঝটকায় সব শেষ হয়ে গেল। সব শেষ করে দিল ওই শয়তান আত্মাটা। দাউ দাউ করে জ্বলতে থাকা আশ্রমের দিকে তাকিয়ে সিস্টার জেসিকা কান্নায় ভেঙে পড়লেন। ক্যালিকে আশ্রমে আনার জন্য তিনি নিজেকেই দোষী করতে লাগলেন। কে এই ক্যালি? কি ওর পরিচয়? কেন ও এখানে এসে তাদের ক্ষতি করল? মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল সিস্টার জেসিকার। ভয়ানক এক উপলব্ধি তার কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, ক্যালির পরের লক্ষ্য এখন তিনি। ঠিক সেই সময় চার্চের ভারী দরজাটা অদ্ভুত শব্দ করে ধীরে ধীরে খুলে গেল। শব্দটা রাতের ঝড়ের মধ্যেও অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ শোনালো। সিস্টার জেসিকা চোখ তুলে সেই দিকে তাকালেন। দরজার ওপাশে ঘন অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অথচ চার্চের ভিতরে এত গাঢ় অন্ধকার থাকার কথা নয়। সিস্টার জেসিকা বুঝতে পারলেন এখনই তার পালিয়ে যাওয়া উচিত, কিন্তু তবুও তিনি কোথাও যেতে পারলেন না। যেন তার শরীরটা হঠাৎ করেই অবশ হয়ে গেল। আর এমন সময় চার্চের ভিতর থেকে ভেসে এলো একটা কণ্ঠ, সিস্টার জেসিকা, I have come back. কণ্ঠস্বরটা ক্যালির। ভয়ে কাঁপতে কাঁপতে সিস্টার জেসিকা উঠে দাঁড়ালেন। ঝড় বৃষ্টি তখনও উন্মত্ত হয়ে রয়েছে। বৃষ্টি যেন চাবুকের মতো আঘাত করছে শরীরে। এরই মধ্যে আরো একবার শোনা গেল, সিস্টার জেসিকা,
have come back. এবারে কণ্ঠটা যেন সুর করে তাকে ডাকল। সিস্টার জেসিকার পা তার অজান্তেই সেই দিকে এগোতে শুরু করলো। তিনি আধখোলা দরজা ঠেলে চার্চের ভিতরে প্রবেশ করলেন। হঠাৎ করেই তার নামটা চার্চের অন্ধকার দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। Jessica. Jessica. কণ্ঠটা নিঃসন্দেহে ক্যালির, কিন্তু এমন অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করেই চার্চের এক কোণে হালকা একটা আলো ফুটে উঠল। সিস্টার জেসিকা তাকিয়ে দেখলেন দেওয়ালে টাঙানো সমস্ত ক্রসগুলো উল্টে ঝুলে রয়েছে। এটা অপবিত্র কোনো শক্তির উপস্থিতির স্পষ্টতম লক্ষণ, তা তিনি ভালো করেই জানতেন। সঙ্গে সঙ্গে তিনি নিজের গলার ক্রসে হাত দিতে গেলেন, কিন্তু তার গলায় কিছুই নেই। তিনি স্তব্ধ হয়ে গেলেন। ক্রসটা গেল কোথায়? তবে কি ঝড়ের মধ্যে সেটা কোথাও পড়ে গিয়েছে? এমন সময় আবারও শোনা গেল সেই ডাক, Jessica. Jessica. মনের সমস্ত সাহস একত্রিত করে সিস্টার জেসিকা বললেন, ক্যালি, আমি জানি তুমি মানুষ নও। তুমি আসলে কে? পরক্ষণে সব নিস্তব্ধ হয়ে গেল। চার্চটা পুরোটা ডুবে গেল নিকষ কালো অন্ধকারে। এক মুহূর্তের জন্য যেন সময়ও থমকে গেল। সিস্টার জেসিকা কাঁপা গলায় চিৎকার করে উঠে বললেন, কে তুমি? বলো। হঠাৎ তার কান ঘেঁষে শোনা গেল এক শীতল ফিসফিসানি কণ্ঠ। I am an evil spirit. সিস্টার জেসিকা ঘুরে দাঁড়াতেই ভয়ে তার শ্বাস আটকে গেল। ক্যালি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে, তার টর্চটা ক্যালির হাতে। সে আলোটাকে নিজের মুখের সামনে ধরে রেখেছে, আর আলোতে দেখা যাচ্ছে ক্যালির চোখ দুটো ফাঁপা গর্তের মতো কালো। মুখে রয়েছে এক অস্বাভাবিক চওড়া বিকৃত হাসি। সিস্টার জেসিকার মুখ থেকে এক বীভৎস চিৎকার বেরিয়ে এলো। তিনি দৌড়ে চার্চের খোলা দরজার দিকে ছুটলেন, কিন্তু দরজাটা প্রচণ্ড শব্দ করে সজোরে বন্ধ হয়ে গেল তার মুখের ওপর। তারপর নিস্তব্ধ জঙ্গল ভেদ করে চার্চের দেওয়াল কাঁপিয়ে এক হৃদয়ে বিদীর্ণ করা চিৎকার ছড়িয়ে পড়ল চারিদিকে। সেটাই ছিল সিস্টার জেসিকার শেষ আর্তনাদ। এডওয়ার্ড কার্টার গাড়ির কাঁচটা নামিয়ে খোলা বাতাসে নিঃশ্বাস নিল। পুরনো একটা গান চালিয়ে বেশ অনেকক্ষণ ধরেই সে গাড়ি ড্রাইভ করছে। স্টিয়ারিংয়ে হাত রেখে এডওয়ার্ড ভাবছিল, কাজটা যদি আজ সময় মতো শেষ হয় তবে একবার ওকে টাউনে ঢু মারতে হবে। লুসির জন্য পুতুলটা আজকে না কিনলেই নয়। মেয়েটা কয়েক সপ্তাহ ধরে একটা পুতুল কিনে দেওয়ার জন্য বায়না করছে, আর প্রতিবারেই সময়ের অভাবে সেই পুতুল এনে দিতে পারছে না এডওয়ার্ড। আজ একবার সম্ভব হলে টাউনে গিয়ে মেয়ের জন্য সে পুতুলটা নিয়ে আসবে। রাস্তাটা এবারে ডান দিকে মোড় নিয়ে ফরেস্টে ঢুকে যাচ্ছে। ঘন জঙ্গলের পাথরের মধ্যে দিয়ে গাড়ি প্রায় নাচতে নাচতেই এগোচ্ছে। এডওয়ার্ড একবার আর চোখে ম্যাপটা দেখে নিশ্চিত হলো আরেকটু এগোলে সেই পরিত্যক্ত চার্চটার দেখা মিলবে। দ্য ওয়েন্টফিল্ড মিউজিয়াম অফ লাস্ট হেরিটেজ থেকে আর্কাইভিস্ট এডওয়ার্ড কার্টারকে পাঠানো হয়েছে একটা বিশেষ কাজে। এই ফরেস্টের গভীরে সেন্ট এড্রিনস হলো চার্চটি গত 173 বছর ধরে সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই অঞ্চলটি মূল শহর থেকে অনেকটাই দূরে এবং এখানে আসাও যথেষ্ট কষ্টসাধ্য।
তাই এখান থেকে টাউনের কাছাকাছি একটা রোড তৈরি করার প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু রোড তৈরি করার আগে সরকারি নিয়ম অনুযায়ী জমির উপর পুরোপুরি একটা হিস্টোরিক্যাল সার্ভে করতে হবে। আগে সেখানে কোনো চার্চ, কবরস্থান বা পুরনো গ্রাম বা হেরিটেজ স্ট্রাকচার থাকলে সেটা ঐতিহাসিক ডিটেইলসে নথিভুক্ত করা বাধ্যতামূলক। এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্কাইভিস্ট এডওয়ার্ড কার্টারের প্রয়োজন হয়েছে। এর মধ্যেই চার্চের আশপাশ পরিষ্কার করা শুরু হয়েছে। এছাড়া চার্চে এর আগে থেকেই একজন বিশেষজ্ঞ কাজ করছেন। তিনি এক বড় ইউনিভার্সিটির মেডিকেল আর্টিফ্যাক্টস বিভাগের প্রফেসর স্যামুয়েল টার্নার। প্রাচীন স্থাপত্য এবং ধর্মীয় নিদর্শন নিয়ে তার বিশেষ দক্ষতা আছে। এখানকার ইতিহাস বিশ্লেষণে তিনি নেতৃত্ব দিচ্ছেন। অনেকটা পথ অতিক্রম করে দুপুর 12টা নাগাদ এডওয়ার্ড পৌঁছল নিজের গন্তব্যে। দূর থেকেই চোখে পড়ল ধ্বংসপ্রাপ্ত চার্চটা এবং তার সংলগ্ন পুরো আশ্রমটা। ভাঙাচোরা ইমারতের চারদিকে ছড়িয়ে আছে দীর্ঘদিনের ধ্বংসাবশেষ। চারপাশে তখন কর্মব্যস্ত পরিবেশ। বড় বড় ট্রাক দাঁড়িয়ে আছে চার্চের সামনে। সম্পূর্ণ এলাকা পরিষ্কার করার কাজ চলছে জোর কদমে। এডওয়ার্ড গাড়ি থেকে নেমে এসে একজন শ্রমিককে নিজের কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, প্রফেসর টার্নার কোথায় আছেন বলতে পারবে? লোকটা কিছু বলার আগেই পিছন থেকে ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠস্বর। আমি প্রফেসর স্যামুয়েল টার্নার। এডওয়ার্ড ঘুরে তাকাতেই দেখল এক বয়স্ক সুঠাম চেহারার ভদ্রলোক ওর দিকে এগিয়ে আসছে। তিনি বললেন, আপনি এডওয়ার্ড কার্টার তো? এডওয়ার্ড হাত বাড়িয়ে নিজের পরিচয় দিল। প্রফেসর হাত মিলিয়ে হালকা হেসে বললেন, এত বছরের পুরনো একটা ধ্বংসপ্রাপ্ত চার্চ দেখে আপনার প্রথম ধারণা কি হলো মিস্টার কার্টার? এডওয়ার্ড চার্চের দিকে তাকিয়ে বলল, চার্চের মেন বিল্ডিংটা ভাঙাচোরা, যেটা খুবই স্বাভাবিক। এত পুরনো একটা জায়গা রক্ষণাবেক্ষণ হয়নি, তাই সেটা ধ্বংস হয়ে যাওয়াটাই নর্মাল। কিন্তু এই পাশের ছোট বিল্ডিংটা দেখে মনে হচ্ছে সেটা পুড়ে গেছে। সেই ব্যাপারে আপনি কিছু জানেন? ওটা ওই চার্চেরই অংশ ছিল। ওটা একটা অনাথ আশ্রম। আসুন ওদিকটায় আগে যাই। ওরা দুজনেই ধ্বংসপ্রাপ্ত অনাথ আশ্রমের দিকে এগিয়ে গেল। আশ্রমের ভিতরে পা রাখতেই জায়গাটা যেন অতীতের শোকগাথা অনুভব করিয়ে দিল। দেওয়ালগুলো দগ্ধ, কাঠের বিমগুলো ভেঙে পড়েছে মাটিতে। কোথাও কোথাও দেওয়াল ভেঙে চুরে স্তূপাকৃতি হয়ে রয়েছে। প্রফেসর বললেন, এখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। এডওয়ার্ড সিলিংয়ের ওই পোড়া কাঠগুলোর দিকে তাকিয়ে বললেন, দেখেই মনে হচ্ছে, কিন্তু আগুন লাগলো কিভাবে? কিছু জানতে পেরেছেন? আশ্চর্যের বিষয় হলো 173 বছর আগে এখানে এমন কিছুই ছিল না যার থেকে এত বড় অগ্নিকাণ্ড হতে পারে। এই জায়গাটায় আপনি খুব বেশি কিছু পাবেন না। যা ছিল হয় আগুনে নষ্ট হয়ে গিয়েছে, না হলে সেই সময় উদ্ধার করা হয়েছে। স্থাপত্যের নিদর্শন হিসেবে তেমন কিছু নেই এখানে। চার্চে কিছু পাওয়া যাবে বলছেন? মনে তো হয় না। আরও কয়েক বছর আগে এলে হয়তো কিছু পাওয়া যেত। আচ্ছা, এই চার্চ সম্পর্কে আপনি ঠিক কি জানেন বলুন তো? আমি তো এর অস্তিত্বই আগে জানতাম না। আপনি একা নন, অনেকেই জানতো না। আমি এই চার্চের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার সময় পুরনো খবরের কাগজ, স্থানীয় নথি, বই, নোটস সব কিছু মিলিয়ে বেশ কিছু তথ্য পেয়েছি। কি ধরনের তথ্য? এই চার্চে কিন্তু অস্বাভাবিক মৃত্যুর ইতিহাস আছে। অস্বাভাবিক মৃত্যু মানে? যেমন ধরুন মার্ডার। তাই নাকি? ইন্টারেস্টিং। সেন্ট অ্যাড্রেন্স হলো চার্চের প্রতিষ্ঠা ছিলেন রেভারেন্ড থমাস গ্রেইলিন। শহরের কোলাহল ছেড়ে তিনি কেন এমন একটা নির্জন জায়গায় চার্চ গড়লেন সেটা কেউ জানে না। তিনি নিজে অনাথ ছিলেন, তাই অনাথ শিশুদের প্রতি তার একটা আলাদা টান ছিল। কতকটা সেই জন্যই তিনি এখানে আলাদা করে আশ্রম তৈরি করেন, তাও আবার নিজের টাকায়। এত টাকা যে তার কাছে এলো কী করে সেই সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনেকেই ধরে নিয়েছিলেন কেউ হয়তো ফাদারকে এই বিষয়ে সাহায্য করেছিলেন। অনেক মানুষই তো নিজের নাম লুকিয়ে অনেকে সাহায্য করেন, সেরকমই কেউ হয়তো এই আশ্রম বানাতে সাহায্য করেছিলেন।
নথি থেকে জানা যায় এখানে বেশ কিছু অনাথ শিশু থাকতো এবং কয়েকজন সিস্টার তাদের দেখাশোনা করতেন। তাদের মধ্যে সিস্টার জেসিকার নামটাই সবচেয়ে বেশি উল্লেখ করা আছে। এডওয়ার্ড মনোযোগ দিয়ে শুনছিল। প্রফেসর বলে চললেন, এক রাতে কোনো এক অজানা কারণে এই অনাথ আশ্রমে ভয়াবহ আগুন লেগে যায়। পুরো বিল্ডিং পুড়ে ছাই হয়ে যায়। আশ্রমের ভেতরে থাকা মানুষেরা প্রত্যেকেই সেদিন অদ্ভুতভাবে মারা যায়। অদ্ভুতভাবে মানে? অদ্ভুতভাবে নয়, একটা জায়গায় আগুন লাগলো, অথচ সেখানে থাকা প্রত্যেকে ঠিক নিজের জায়গাতেই শুয়ে রইল। কেউ একটুও নড়ল না নিজের জায়গা থেকে, যেন এত বড় কাণ্ডে কারোরই ঘুম ভাঙেনি। এও কি সম্ভব? সত্যি অস্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয়টা এখানেই শেষ হয়নি। সেই রাতেই চার্চের বাইরে পাওয়া যায় ফাদার গ্রেইনিলের মৃতদেহ। তার বুকের মধ্যে গভীরভাবে ছুরি বিঁধেছিল। আর চার্চের ভেতরে পাওয়া যায় আরেকটি মৃতদেহ। কার মৃতদেহ? সিস্টার জেসিকার। তার শরীরটা বিশাল বিশাল পেরেক দিয়ে দেওয়ালে গাঁথা হয়েছিল। বুঝতেই পারছেন, অত্যন্ত নৃশংসভাবে তাদেরকে কেউ হত্যা করেছিল। এ তো ভয়াবহ ইতিহাস। এই ঘটনার পর কেউ ধরা পড়েনি? আমার তো মনে হয় আশ্রমে আগুন লাগার ব্যাপারটাও স্বাভাবিক ঘটনা নয়। ওই কাজও কোনো হত্যাকারীর। এখানে প্রত্যেককে একই দিনে মেরেছে সেই অজ্ঞাত মানুষটি। কিন্তু এদের মেরে কি লাভ? চার্চে তো লুট করার মতো কিছু থাকার কথা নয়। ঠিক তখনই একজন কর্মী এসে বলল, স্যার, আপনারা চাইলে চার্চে যেতে পারেন, অনেকটা জায়গায় পরিষ্কার হয়ে গিয়েছে। প্রফেসর হাত ঘড়িতে সময় দেখে বললেন, আমার আজকের কাজ শেষ, আপনি জিনিসপত্র উদ্ধার করুন। আমি ডকুমেন্টগুলো পরে দেখে নিচ্ছি। আমার ধারণা এখানে বিশেষ কিছুই পাওয়া যাবে না। তাও যদি বিশেষ কিছু পান তাহলে অবশ্যই জানাবেন। এডওয়ার্ড চার্চের ভিতরে পা রাখতেই একটা স্যাঁতস্যাঁতে গুমোট গন্ধ ওর নাকে এসে ধাক্কা দিল। বহুদিন আলো এবং হাওয়া না পাওয়ার জন্য একটা বীভৎস বিশ্রী গন্ধ বেরোচ্ছে। ধুলোর স্তর মাটির ওপরে কালচে কার্পেটের মতো বিছানো রয়েছে। দেওয়ালগুলো জীর্ণ হয়ে ভেঙে পড়েছে মাটিতে। ছাদের কিছু অংশ ধসে পড়েছে। বাকি অংশে জায়গায় জায়গায় ঝুলছে পুরনো মাকড়সার চাল। সামনের দিকে এগোতেই চোখে পড়ল প্রেয়ার রুমটা। ছোট, নিরিবিলি আর ঘন নীরবতায় ডুবে থাকা সেই জায়গাটার দুপাশে কাঠের লম্বা বেঞ্চগুলো ভেঙে পড়ে আছে। মেঝেতে ছড়িয়ে আছে কাঁচের ভাঙা টুকরো। সামনে ছিল পুরনো ভাঙা কাঠের অলটারটা। অলটারের বাঁদিকের দেওয়ালে শুকনো কালচে হয়ে যাওয়া দাগ নজরে পড়ল। এডওয়ার্ড এগিয়ে গেল সেই দিকে। একটু কাছাকাছি যেতেই ওর বুকটা কেঁপে উঠল। ছোপ ছোপ দাগগুলো শুকিয়ে যাওয়া রক্তের। হঠাৎ করে মনে পড়ে গেল প্রফেসরের কথাটা। এখানে সিস্টার জেসিকার দেহটাকে পেরেক দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেই কালচে দাগগুলো সেই রাতের নৃশংসতার শেষ চিহ্ন। এডওয়ার্ড চোখ সরিয়ে নিল। একতলায় ছড়িয়ে আছে আরও কয়েকটা ছোট ঘর। একটা ঘরের দরজা আধ খোলা। ভেতরে ঢুকে দেখল জঞ্জালে ভরা একটা চেম্বার। হয়তো একসময় এখানে আশ্রম বা চার্চের ব্যবহার্য জিনিসপত্র রাখা হতো। এখন শুধুই কাঠের ভাঙা বক্স আর কিছু কাপড় পড়ে আছে। এখানে কোনো জানলা নেই, বাতাসও ঢোকে না। আর একটা ঘর সম্ভবত রেকর্ড রুম ছিল। দেওয়াল জুড়ে ফাইল রাখার দাগগুলো দাঁড়িয়ে আছে। নিচে ছড়িয়ে আছে কাগজের টুকরো। সেইগুলো তুলে নিয়ে এডওয়ার্ড দেখল ওই কাগজগুলোতে কোনো অক্ষরই আর পড়ার যোগ্য নেই। ধীরে ধীরে এডওয়ার্ড এগিয়ে গেল করিডোরের শেষ মাথায় থাকা সিঁড়িটার দিকে। আধভাঙা সিঁড়ির নিচের অংশে লাগানো পুরনো লণ্ঠনটা মরচে পড়েছে। অতি সাবধানে এডওয়ার্ড দোতলায় উঠল। সেখানে দেখা গেল একটা বড় ঘর। ঘরে ছড়িয়ে থাকা কয়েকটা ভাঙা চেয়ার টেবিল, আর আছে দু তিনটে ছোট ছোট কাঠের আলমারি এবং বক্স। কাছে গিয়ে বোঝা গেল আলমারিগুলো সম্পূর্ণ খালি, বক্সেও কিছু নেই।
মনের ভিতর হতাশা জেগে উঠল এডওয়ার্ডের। তাহলে কি সত্যিই প্রফেসর ঠিক বলছিলেন? এই চার্চে আর কিছুই পাওয়া যাবে না? এতে ওর কাজ কিছুটা কমলো, কিন্তু তবুও ওর মনটা খারাপ হয়ে গেল। এত পুরনো একটা চার্চে সে অনেক রহস্য আশা করেছিল, কিন্তু এখানে কিছুই নেই। এবারে এডওয়ার্ডের চোখ পড়ল ঘর সংলগ্ন একটা দরজার দিকে। দরজাটা বেশ বড় এবং শক্তপোক্ত। হাত দিয়ে ঠেলে একটু নাড়ানো গেল না দরজাটা। ও কর্মীদের ডাকল। সবাই মিলে দরজাটা ভাঙতে শুরু করলো। পুরনো কাঠ শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেছে। শেষমেশ দরজাটা ভাঙা পড়তেই এডওয়ার্ড দেখল এটা একটা লাইব্রেরি। 3 দিকের দেওয়াল জুড়ে বুক সেলফ। প্রতিটা সেলফেই রয়েছে বই, খাতা এবং হাতের লেখা নোট। বুক সেলফের সামনে আছে একটা চেয়ার এবং টেবিল। সেগুলোও বেশ মজবুত রয়েছে, একটু ভাঙেনি। এই সম্পূর্ণ স্থানে কেবল এই ঘরটাই নিজেকে ঠিকঠাক ধরে রেখেছে। এতগুলো কাঠের বুক সেলফ থাকলেও একটা অংশ ভেঙে পড়েনি। বই, নোটস সবকিছুই বেশ সুন্দরভাবে সংরক্ষণ করা, যেন দীর্ঘদিন আড়ালে থেকে এই জায়গাটার কেউ তদারকি করছে। এখানে নিশ্চয়ই চার্চের অতীত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এডওয়ার্ড মনে মনে ভাবল। বুকসেলফের পাশে ঘরের কোণে চোখে পড়ল একটা ছোট্ট লোহার আলমারি। এতগুলো বছর পরেও ওই আলমারিতে একটুও মরচে পড়েনি। এডওয়ার্ড সেদিকে এগিয়ে গেল, আর ঠিক তখনই আলমারির ভিতর থেকে শোনা গেল একটা খুটখুট শব্দ, যেন ভিতর থেকে কেউ আলমারিটা খুলে দিল। এডওয়ার্ড ভ্রু কুঁচকে সেই দিকে তাকাতেই পাল্লাটা নিজে থেকে সামনে খুলে গেল। এডওয়ার্ড ধীরে ধীরে আলমারির পাল্লাটা খুলতেই দেখতে পেল একটা ছোট্ট সুন্দর ঝকঝকে সাদা রঙের পুতুল। এডওয়ার্ড পুতুলটিকে ধরে বাইরে বের করল। বেশ মিষ্টি দেখতে পুতুলটিকে। গোলাপি ঠোঁট, সবুজ চোখ, গলায় একটা কালো চোকার, সামনে ছোট ছোট হরফে লেখা ক্যালিনা ব্রুকস। পুতুলটির নীল ফ্রকটা যেন অদ্ভুতভাবে পরিষ্কার। অজান্তেই পুতুলটিকে দেখে এডওয়ার্ডের মুখে হাসি ফুটে উঠল। কিন্তু একটা বিষয় তাকে বড্ড অবাক করল। এত বছরে যেখানে সব জিনিসপত্র প্রায় নষ্ট হয়ে গিয়েছে, সেইখানে এই পুতুলটি এত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিভাবে? দেখলে মনে হচ্ছে যেন নতুন পুতুল। এমন সময় ওর চোখ পড়ল আলমারির একটা কোণে। সেইখানে কিছু একটা রয়েছে। এডওয়ার্ড হাত বাড়িয়ে জিনিসটা বাইরে বার করে এনে দেখল একটা ব্রাউন রঙের ডায়েরি। ডায়েরির ওপরে সোনালি হরফে লেখা রয়েছে একটা নাম, রেভারেন্ড থমাস গ্রেইলিন। অর্থাৎ এটা ফাদার গ্রেইলিনের ডায়েরি। এই ডায়েরি পড়লে এই চার্চের ভিতরে লুকিয়ে থাকা সত্য সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু জানা যাবে। ফাদার গ্রেইলিনের ডায়েরি এবং সেই পুতুলটি নিয়ে এডওয়ার্ড আজ বাড়ি ফিরছে। আজকের কাজ শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সুতরাং শহরে যাওয়া আর সম্ভব নয়। বরং বাড়ি গিয়ে ওকে ফাদার গ্রেইলিনের ডায়েরিটাকে পড়তে হবে এবং দেখতে হবে ওই পুতুলটির সঙ্গে ডায়েরিটার কি সম্পর্ক। চার্চের লাইব্রেরির ছোট্ট আলমারিতে এই দুটো জিনিস একসঙ্গেই বা রাখা হয়েছিল কেন? ফরেস্টের গাঢ় আঁধার ভেদ করে হেডলাইটের সরু আলোতে নির্জন পথ ধরে এগোতে লাগল সে। এডওয়ার্ড থাকে কটস ওয়ার্ল্ডের প্রান্তে, তাই সামনে এখনো 3 ঘন্টা পথ তাকে পার করতে হবে। জঙ্গলকে পিছনে ফেলে সে এগিয়ে চলেছে। এমন সময় অভ্যাসবশত
এডওয়ার্ড রিয়ার ভিউ মিররের দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে তার হাতটা কেঁপে উঠল। পুতুলের মুখের হাসিটা স্বাভাবিকের চেয়ে যেন একটু বেশি চওড়া মনে হলো। গাড়ি সঙ্গে সঙ্গে থামিয়ে এডওয়ার্ড পেছন দিকে তাকালো। দেখল পুতুলটি আগের থেকে যেন একটু বেশি হাসছে। এ কি করে সম্ভব? না না না, কোথাও কি ভুল হচ্ছে ওর? হ্যাঁ, তাই হবে। নিজের মনকে যথাসম্ভব বুঝিয়ে আবারও সে রওনা দিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যে আবার তার দৃষ্টি পড়ল মিররের দিকে। প্রথমে কিছু অস্বাভাবিক মনে হলো না ওর, কিন্তু এডওয়ার্ড যখন চোখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে তাকালো ঠিক তখনই ওর মনে হলো পুতুলটা যেন ওকে দেখেই দুবার চোখ পিট পিট করল। এডওয়ার্ডের বুকটা হিম হয়ে গেল। ব্রেক কষে এসে গাড়িটা থামিয়ে দিল। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে এডওয়ার্ডের। পেছনে ফিরে সে পুতুলটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। না, সব ঠিকই আছে। হয়তো কাজের ক্লান্তি, পেটের ক্ষুধার, অন্ধকার রাস্তার চাপেই বারবার সে ভুল দেখছে। কিন্তু এভাবে গাড়ি চালাতে চালাতে হ্যালোসিনেট করলে যে ভয়ানক বিপদ হতে পারে। এডওয়ার্ড পুতুলটিকে তুলে নিয়ে নিজের গাড়ির ডিকিতে রেখে দিল। তারপরে আবারও স্টিয়ারিং শক্ত করে ধরে গাড়িটা স্টার্ট দিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। রাত প্রায় 9টা। ডায়েরিটা হাতে নিয়ে এডওয়ার্ড গাড়ি থেকে নেমে বাড়ির কলিং বেলটা প্রেস করল। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলল এমা। এডওয়ার্ডের হাতের দিকে তাকিয়ে এমা বলল, আজও আনোনি? লুসি কিন্তু ভীষণ মন খারাপ করবে। এডওয়ার্ড হাত জোর করে মৃদু অনুনয়ের সুরে বলল, আজকের মতো বাঁচিয়ে দাও, কাল আমি শিওর নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, ও অনেকক্ষণ নিজের ঘরে চলে গেছে। আর কালকে আন্ট ক্লারার বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টের জন্য ওর আর এসব কিছু মনে নেই। আন্ট ক্লারা? ওখানে লুসি কি করতে যাবে? এডওয়ার্ড সোফায় বসে গলার টাইট একটু আলগা করল। এমা অবাক হয়ে বলল, কাল তো আমাদের সবারই যাওয়ার কথা আন্ট ক্লারার বাড়িতে। আমাদের সবার? কিন্তু কেন? কারণ আন্ট ক্লারা আমাদের সবাইকে ইনভাইট করেছেন। কাল ওনার 50তম বিবাহবার্ষিকী, মনে নেই তোমার? ঠিক তখনই সব মনে পড়ে গেল এডওয়ার্ডের। গত সপ্তাহে পিটার আঙ্কেল এবং আন্ট ক্লারা এসে তাদের ইনভাইট করে গেছেন। কিন্তু এখন এডওয়ার্ডের সেখানে যেতে ইচ্ছা করছে না। তাই ও নিজের অস্বস্তিটা ঢাকতে দ্রুত প্রসঙ্গটা পাল্টে দিল। ঠিক আছে, এসব নিয়ে পরে ভাববো। আগে একটু ডিনার দাও তো, বড্ড খিদে পেয়েছে। আমি যাই ফ্রেশ হয়ে আসি। ডিনার টেবিলে বসে খাবার খেতে খেতে এমা এডওয়ার্ডের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তাহলে তুমি কি ঠিক করলে? কিসের কথা বলছো? কাল কি আন্ট ক্লারার বাড়িতে যাবে? না গো, আমার হবে না, কাজের খুব চাপ এখন। আর তোমরা যাও না, চাইলে কয়েকদিন থেকেও আসতে পারো। আমি সানডে গিয়ে তোমাদের নিয়ে আসবো। জানতাম শেষ মুহূর্তে প্রত্যেকবারই তুমি এমন করো। যাই হোক, কাল আমরা গাড়িটা নিয়ে গেলে তোমার যাতায়াতে সমস্যা হবে না তো? আরে না না, দুদিনের তো ব্যাপার, আমি একটা ক্যাব রেন্টে নিয়ে নেবো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো লুসি, বছর 7-8-এর বড় আদরের মেয়ে। এডওয়ার্ড লুসিকে দেখেই প্রমাদ করল। এই না পুতুলের প্রসঙ্গ ওঠে, কিন্তু তেমন কিছু হলো না। এমা মেয়েকে দেখে বলল, এত রাতে এখানে কি করছো লুসি? আমি একটা টয় নিয়ে খেলছিলাম, সেটা জানলা দিয়ে গার্ডেনে পড়ে গেছে, সেটাই নিতে যাচ্ছি। ঠিক আছে যাও, তবে বেশিক্ষণ বাইরে থেকো না। নো ড্যাড, টয়টা নিয়ে সঙ্গে সঙ্গেই চলে আসবো। লুসি দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। গার্ডেন থেকে নিজের ছোট্ট হেলিকপ্টারটা তুলে নেওয়ার পরে ওর দৃষ্টি গেল ওদের গাড়িটার দিকে। তারপরেই হঠাৎ উত্তেজিত হয়ে লুসি
সেই দিকে ছুটে গেল। এদিকে ডিনার শেষ করে প্লেট সিঙ্কে রাখতে রাখতে এডওয়ার্ড এমাকে বলল, আজ 173 বছরের পুরনো পরিত্যক্ত একটা চার্চ দেখলাম, জানো, বিশ্বাসই হচ্ছিল না এইরকম একটা জায়গা এখনো পড়ে আছে। এমা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কোথায়? ওই ফরেস্টের। ড্যাড, ঝড়ের বেগে দরজা খুলে ভিতরে ঢুকলো লুসি। ওর হাতে রয়েছে একটা পুতুল। এডওয়ার্ড সেই পুতুলটিকে চেনে, এটা সেই চার্চ থেকে পাওয়া পুতুলটা। কিন্তু এটা তো সে গাড়ির ডিকিতে রেখেছিল, সেটা লুসির হাতে এলো কি করে? লুসি ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরল। থ্যাঙ্কস ড্যাড, তুমি আমার জন্য এত সুন্দর পুতুল এনেছো। ওই দেখি তো। এমা পুতুলটা হাতে তুলে নিয়ে বলল, ও মা, দারুণ তো। চোকারে কি যেন লেখা আছে, ক্যালিনা ব্রুকস। লুসি, তোমার পুতুলের নাম ক্যালিনা। এডওয়ার্ড লুসিকে কাছে টেনে নিয়ে নরম সুরে জিজ্ঞেস করল, তুমি এটা কোথায় পেলে লুসি? তোমার গাড়ির সামনে রাখা ছিল। এডওয়ার্ড কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মেয়ের হাসি মুখ দেখে ওর ভুল ভাঙাতে ইচ্ছা করল না, কিন্তু পুতুলটা ডিকির বাইরে এলো কি করে? লুসি পুতুলটাকে নিয়ে নিজের ঘরে চলে গেল। এমা এডওয়ার্ডের কাছে এসে বলল, তাহলে তুমি পুতুল এনেছিলে, কিন্তু লুসি যদি বাইরে না যেত তাহলে তুমি কি করতে? তোমার মাথায় কখন যে কি চলে বুঝাই যায় না। যাই হোক, এবার ঘুমোতে চলো, অনেক রাত হয়েছে। এডওয়ার্ড কিছু না বলে ঘরে চলে গেল। ওর শরীরের ক্লান্তি মনের সব ভাবনাকে এক নিমেষে ঠেকে দিল। আলো নিভিয়ে শুতে না শুতেই ওর চোখ জুড়ে নেমে এলো গভীর ঘুম। গভীর রাত। হঠাৎ করেই একটা খিলখিল হাসির শব্দে এমার ঘুমটা ভেঙে গেল। ধরফর করে উঠে বসে সে শুনতে পেল পাশের ঘর থেকে হাসির আওয়াজ ভেসে আসছে। পাশের ঘরে তো লুসি থাকে, এত রাতে সে জেগে আছে নাকি? উদ্বিগ্ন হয়ে সে দ্রুত ছুটে গেল লুসির ঘরের দিকে, কিন্তু দরজার কাছে এসে হঠাৎ থেমে গেল। ভিতর থেকে ভেসে আসছে ফিসফিসিয়ে কথোপকথনের শব্দ। ও কান পেতে শুনল, আমার মা খুব ভালো, আমায় খুব ভালোবাসে, তোমাকেও আমার মা খুব ভালোবাসবে। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। এবার তুমি শুয়ে পড়ো। কেন? তোমার সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগছে। কাল আবার গল্প করব। এখন তুমি না ঘুমোলে তোমার মা রাগ করবে। মা জানতেই পারবে না যে আমরা দুজন গল্প করছি। তোমার মা সব জানে। এখন দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মা আমাদের কথা শুনছে। এই কথাটা শুনেই এমার বুকটা হিম হয়ে গেল। আর এক মুহূর্ত দেরি না করে এক ধাক্কায় সে দরজাটা খুলে দিল। ঘরে ঢুকে সে দেখল লুসি খাটে বসে আছে, আর তার সামনে বালিশে ঠেস দিয়ে বসানো রয়েছে সেই পুতুলটা। এমা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, এই ঘরে তোমার সঙ্গে কে কথা বলছিল লুসি? লুসি বিস্মিত চোখে তাকিয়ে বলল, তুমি কি বাইরে দাঁড়িয়েছিলে মা? আগে আমার প্রশ্নের উত্তর দাও, এই ঘরে তুমি ছাড়া আর কে আছে? লুসি পুতুলটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি আর ক্যালিনা ছাড়া তো কেউ নেই মা, আমি তো ওর সঙ্গেই গল্প করছিলাম। ঘরটা ভালো করে দেখে এমা নিজেকে শান্ত করল। হয়তো লুসি দুইভাবে কথা বলে পুতুলটার সঙ্গে খেলছিল। এমা কড়া গলায় বলল, এবার যদি তুমি জেগে থাকো তাহলে কিন্তু আমি কালিনাকে নিয়ে নেব। লুসি তাড়াতাড়ি পুতুলটাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মেয়ের গায়ে লিপটা চাপা দিয়ে এমা বাইরে বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে নিজের ঘরে ফিরে গেল। লুসি ধীরে ধীরে পুতুলটার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল,
আজ বেঁচে গেলাম, না হলে মা তোমাকে নিয়ে নিত। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভিতর থেকে ভেসে এলো সেই ঠান্ডা হালকা কণ্ঠস্বর। কিন্তু আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না লুসি। এডওয়ার্ড সকাল থেকে উঠেই তাড়াহুড়ো করছিল। ব্রেকফাস্ট করতে করতে সে বলল, এমা, আজ একটু দেরি হয়ে গেছে, আমি গাড়িটা নিয়ে বেরোচ্ছি, বুঝলে? বিকেলের মধ্যে ফিরে তোমাকে গাড়ি দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু তুমি একটু ধীরে সুস্থে খাও, সব সময় তোমার এত তাড়া থাকে কেন? ঠিক তখনই লুসি পুতুলটাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। তারপর হাসি মুখে বলল, মা, আজ আমাকে একটু বেশি করে দুধ কর্নফ্লেক্স দেবে? আজ এত খিদে পেয়েছে তোমার? না না, আজ আমি আর ক্যালি একসঙ্গে খাবো, তাই বলছি। ক্যালিনা থেকে ক্যালি, নামটা তো বেশ মিষ্টি শোনাচ্ছে। নামটা আমি দিইনি মা, সিস্টার জেসিকা ক্যালিনাকে এই নামেই ডাকতো, তাই ও বলল আমিও যেন ওকে ক্যালি বলেই ডাকি। মেয়ের মুখে সিস্টার জেসিকার নাম শুনে এডওয়ার্ডের হাত থেমে গেল। এমা ভ্রু কুচকে জিজ্ঞেস করল, সিস্টার জেসিকা? তিনি কে? সেটা আমি জানি না, আমায় ক্যালি বলল। এডওয়ার্ড আর এমা পরস্পরের দিকে তাকিয়ে রইল। এক অদ্ভুত অস্বস্তি আচমকা ঘরটার ভিতরে নেমে এসেছে। ঠিক তখনই এডওয়ার্ডের ফোনটা বেজে উঠল। হ্যালো স্যার। না না, আমি আজকেও বেশিরভাগ কাজ সামনে নেব, আপনি নিশ্চিন্তে থাকুন। কথা বলতে বলতে এডওয়ার্ড চেয়ার ছেড়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল। এমা লুসির সামনে কর্নফ্লেক্সের বাড়িটা রেখে বলল, এই নাও তোমার আর ক্যালির জন্য দুধ কর্নফ্লেক্স। মা, তুমি এখন সরে যাও, ক্যালি বলছে তুমি সামনে থাকলে ও খেতে পারবে না। এমা মেয়ের মাথায় হাত রেখে রান্নাঘরে প্রবেশ করল। লুসি পুতুলটার দিকে তাকিয়ে বলল, নাও ক্যালি, এবারে তাড়াতাড়ি খেয়ে নাও, আজ আবার আন্ট ক্লারার বাড়ি যেতে হবে, তুমি যাবে তো আমার সঙ্গে? সেন্ট এড্রিনস হলো চার্চ, সময় সকাল 10টা। এডওয়ার্ড সেই দিন ঠিক আগের মতোই জঙ্গলের পথ পেরিয়ে চার্চের সামনে গাড়িটা থামালো। পরিবেশটার কোনো বদল নেই, চারপাশে কাজের চাপে সবাই ব্যস্ত। প্রফেসর স্যামুয়েল টার্নার সেদিন আসেননি, তাই কাজের দায়িত্ব একটু বেশিই পড়েছে এডওয়ার্ডের ওপরে। চার্চে আজ নতুন করে কিছু জিনিস পাওয়া গেলেও সেই সব নিয়ে এডওয়ার্ডের কোনো মাথা ব্যথা নেই। ওর মাথায় শুধু একটাই বিষয় ঘুরছে, গতকাল রাতে বাড়ি ফিরে তার ফাদার গ্রেলিনের ডায়েরিটা পড়া হয়নি, তাই আজ সেটাকে নিজের সঙ্গে সে নিয়ে এসেছে। দোতলায় উঠে লাইব্রেরিতে প্রবেশ করল এডওয়ার্ড। চেয়ার আর রাইটিং ডেস্কের সামনে এসে ওর মনে হলো ফাদার গ্রেলিন হয়তো এখানে বসে নিজের ডায়েরিটা লিখেছিলেন। তবে ডায়েরি পড়ার আগে কাজটুকু সেরে নেওয়া দরকার। মিউজিয়াম থেকে কেউ এসে পড়লে তাকে নিরুদ্দাম হয়ে বসে থাকতে দেখলে একটা বিপদ হতে পারে। সেই ভেবে সে 1.5 ঘন্টা পরিশ্রম করে নথিপত্র তৈরি করল, কিছু জিনিস নথিভুক্ত করল। তারপরে দুপুরে কফি আর স্যান্ডউইচ নিয়ে আবার লাইব্রেরিতে ফিরে এলো। চেয়ারের উপরে বসে ব্যাগ থেকে ডায়েরিটা বের করে সে টেবিলের উপরে রাখল। তারপরে পাতাটা খুলতেই চোখটা বিস্ময়ে বড় হয়ে গেল। প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, রেভারেন্ড থমাস গ্রেইলিন, 1852। ওই বছরই তো চার্চ সংলগ্ন আশ্রমে অগ্নিকাণ্ড হয়েছিল এবং নৃশংসভাবে খুন হয়েছিলেন সিস্টার জেসিকা এবং ফাদার গ্রেইলিন। হঠাৎ করে এই ডায়েরিটা যেন অনেক বেশি জীবন্ত মনে হলো এডওয়ার্ডের। আগ্রহের সঙ্গে ধীরে ধীরে প্রথম পাতাটা উল্টে দেখল। ভিতরের টানা টানা সুন্দর হাতের লেখায় সযত্নে লেখা রয়েছে প্রতিটা কথা। পড়তে শুরু করল এডওয়ার্ড। ফাদার গ্রেইলিন লিখেছেন,
আমি রেভারেন্ড থমাস গ্রেলিন। বই পড়ার অভ্যেস আমার আছে বটে, কিন্তু মনের কথা গুছিয়ে লেখার অভ্যেস আমার কোনো দিনও ছিল না। তাই এই লেখা শুরু করার পূর্বে আমার বেশ কিছুটা সময় লেগেছে। তারপর মনে হলো শুরু থেকেই শুরু করা ভালো। আজ আমি একজন ফাদার, কিন্তু তা বলে যে আমি জীবনে কোনো ভুল করিনি সেটা কিন্তু নয়। আমি জীবনে এমন একটা পাপ করেছি যার শাস্তি আমায় এখন এই বয়সে পেতে হচ্ছে। শুধু আমাকেই নয়, আমার পাপের প্রভাব পড়তে চলেছে আমার আশ্রমের অনাথ বাচ্চাদের উপর, চার্চের সিস্টারদের উপর। নিজের জীবনে আমি একটা কথা ভালো মতো বুঝেছি, একজন মানুষের পাপের প্রভাব কেবল তার নিজের জীবনে নয়, ছড়িয়ে পড়ে তার চারপাশে থাকা সকলের জীবনে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার সঙ্গে, আমার এই চার্চের সঙ্গে কিংবা আমার অনাথ আশ্রমের সঙ্গে জড়িয়ে পড়বে, তারই ক্ষতি হবে। আমার মৃত্যুর পরও যদি কেউ আমার করা পাপের জন্য বিপদে পড়েন, এই ডায়েরি আমি তাদের জন্য লিখে রাখছি। এই ডায়েরি পড়ে কেউ বিপদের হাত থেকে বাঁচতে পারবেন কি না আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি, এই ডায়েরি পড়ে আপনি নিজের বিপদটাকে ভালো করে চিনতে পারবেন। এই ঘটনা শুরু আজ থেকে প্রায় 10 বছর আগে। তখন আমি সেন্ট অ্যালড্রিক্স চার্চে থাকতাম। সাসেক্সের নির্জন গ্রামে হলোগেটের মাঝখানে ছিল সেই চার্চ। হলোগেট খুব শান্ত ছোট্ট একটা গ্রাম। ওই একটাই চার্চ ছিল সেই গ্রামের মধ্যমণি। সেই চার্চের সামনে ছিল একটা ফুল আর পুতুলের দোকান। দোকানের নাম ছিল ব্লুম অ্যান্ড ডলস কর্নার। দোকানের মালিক ছিল জন ব্রুকস নামের একজন লোক, যদিও তাকে খুব একটা দোকানে বসতে দেখা যেত না। মদ আর জুয়ায় ডুবে থাকা মানুষ ছিল ওই জন। ওর দোকানটি সামলাতো এক তরুণী মেয়ে, ওর মেয়ে ক্যারিনা ব্রুকস। মেয়েটির বয়স ছিল বছর 20। মেয়েটিকে খুব মিষ্টি দেখতে ছিল। এক নজরে দেখলেই মনে হতো ও যেন হাঁটাচলা করা একটি পুতুল। গায়ের রং কচি শ্বেত পদ্মের মতো, ঠোঁট গোলাপি, চোখের রং সবুজ। গলায় পরতো একটা চোকার, সেখানে আবার সেলাই করে নিজের নাম লিখে রেখেছিল মেয়েটি। দোকানের পুতুলগুলোকেও ক্যালিনা নিজের মতোই সাজিয়ে রাখত। প্রত্যেকের আলাদা আলাদা নাম রেখে সেই নাম তাদের গলায় কাপড়ের চোকারে সেলাই করে লিখে রাখত। ক্যালিনা ছিল ভীষণ ধার্মিক। সানডে সকালে হাতে ফুল নিয়ে প্রেয়ারে আসত। চার্চের সবাই ওকে ভালোবাসত, কিন্তু ক্যালিনা আবার আমাকে একটু বেশি বিশ্বাস করত। হয়তো বাবার কাছ থেকে যে ভালোবাসা পেত না, সেটা আমার স্নেহেই খুঁজে পেত। মাঝে মধ্যেই এসে ও আমার কাছে গল্প শুনত, আবার মাঝে মাঝে তো সকলের চোখের আড়ালে চার্চের বাগান পরিষ্কার করে যেত। বছরের পর বছর ওই মেয়েটি আমাকে এমনভাবে আপন করে ফেলল যেন আমি ওর অভিভাবক আর ও আমার সন্তান। লুসি তখন বাথরুমে ঢুকেছে। এমা মেয়ের ঘর পরিষ্কার করতে করতে গজগজ করছিল। বাবা, মেয়েটা রোজ রোজ ঘর এমন নোংরা করে রাখে, একটা জিনিসও ঠিক মতো রাখে না। ঠিক বাবার মতো হয়েছে। ইস, চাদরটা তো খুব নোংরা হয়েছে। এই 2 দিন আগে চাদর পাল্টেছিলাম, আজ আবার পাল্টাতে হবে। এমা বিরক্ত হয়ে বালিশ আর পুতুলটাকে খাট থেকে তুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। আর ঠিক সেই মুহূর্তে কোথাও থেকে একটা চাপা ফিসফিসে শব্দ ভেসে এলো। এমা থমকে এদিক ওদিক তাকালো, কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পেল না সে। হঠাৎ ওর চোখ পড়ল পুতুলটার দিকে। অমনি পুতুলটা যেন ওকে দেখে দুবার চোখ পিটপিট করল। এবার বুকের ভিতরটা নিমেষে ঠান্ডা হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে সাহস সঞ্চয় করে সে এগিয়ে গেল পুতুলটার দিকে।
তারপরে নিচু হয়ে পুতুলটাকে তুলে নিয়ে ভালো করে দেখল, কিন্তু না, সন্দেহজনক কিছুই লক্ষ্য করল না সে। না না, আমি ভুল দেখেছি। একটা পুতুল কি আর চোখ পিটপিট করতে পারে? ঠিক তখনই বাথরুম থেকে ভেসে এলো লুসির গলা। মম, শ্যাম্পু দাও আমাকে। চমকে উঠল এমা। পুতুলটা খাটের উপরে রেখে তাড়াতাড়ি বাথরুমের দিকে এগিয়ে গেল সে। ঘর এখন সম্পূর্ণ ফাঁকা। দরজার পাশে রাখা ড্রেসিং টেবিলের আয়নায় খাটের উপরে রাখা পুতুলটাকে দেখা যাচ্ছে। হঠাৎ করেই আয়নায় দেখা গেল পুতুলটা যেন মজার ছলে দুটো চোখ আবার পিটপিট করল। তারপর খুব হালকা হাসির শব্দ ভেসে উঠল ঘরে। এডওয়ার্ড চার্চের পুরনো টেবিলের ওপর ঝুঁকে পড়ে ডায়েরির লেখায় ডুবেছিল। চতুর্দিক নিস্তব্ধ। জানলার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। ফাদার গ্রেলিনের ডায়েরিটায় লেখা আছে, একদিন প্রেয়ারের পর চার্চের বাগানে যেতেই দেখলাম ক্যালিনা বেঞ্চে বসে আছে, মুখটা ফ্যাকাশে, দৃষ্টিটা একেবারে মাটির দিকে নিবদ্ধ। আমি ওর কাছে এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে মাই চাইল্ড? আমি তোমাকে প্রেয়ারে দেখলাম না, কিছু হয়েছে ডিয়ার? ক্যালিনা মাথা তুলল। দেখলাম ওর চোখ দুটো লাল হয়ে গেছে। আমি ব্যস্ত হয়ে ওর পাশে বসে বললাম, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? ক্যালিনা চোখ মুছে বলল, বাবা আমার বিয়ে দিতে চাইছে ফাদার। আমি একটু হেসে বললাম, সে তো ভালো খবর। না ফাদার, আমার এতে মত নেই। কেন, তুমি কি অন্য কাউকে? না না, আসলে বাবা যাকে পছন্দ করেছে তাকে আমার একেবারেই ভালো লাগে না। তাহলে বাবাকে বোঝাও। বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা শুনছে না। ছেলেটা খুব বড় লোক, তাই বাবা বলছে আমি এই বিয়েতে রাজি হলে বাবা নাকি ভালো অঙ্কের টাকা দাবি করবে। ছেলেটির নাকি আমায় এত পছন্দ হয়েছে যে ও বাবাকে টাকা দিতেও রাজি হয়ে গেছে ফাদার। ছেলেটার নাম কি, কোথায় থাকে? আর্থার, টাউনে থাকে। টাউনে? তাহলে তোমার বাবার সঙ্গে আলাপ হলো কি করে? ও এখানে আসে প্রত্যেক শুক্রবার। বাবার সঙ্গে কোনো একটা ক্লাবে আলাপ হয়েছে। একদিন বাবার সঙ্গে দোকানেও এসেছিল। সেই দিনে আমায় দেখে ওর পছন্দ হয়, কিন্তু ফাদার ওর দৃষ্টি আমার একদম ভালো লাগেনি। আপনি আমায় একটু সাহায্য করবেন? কি সাহায্য করব বলো? আপনি বাবাকে বলবেন যাতে বাবা এই বিয়ের জন্য আমাকে জোর না করে। বেশ, তুমি তোমার বাবাকে পাঠিয়ে দিও, আমি কথা বলে নেব। সেদিন বিকেলে জন ব্রুকস চার্চে এসে আমার সঙ্গে দেখা করলো। ওর সঙ্গে যথাসাধ্য কথা বলে আমি ওকে পাঠিয়ে দিলাম। পরের দিন আমি নিজেই ওদের দোকানে গেলাম। আমার সঙ্গে ছিল একটি চকলেট বক্স। আমাকে দেখেই মুখ ভরা হাসি নিয়ে ক্যালিনা ছুটে এলো। থ্যাঙ্কস ফাদার, আপনি না থাকলে আমার কি হতো আমি জানি না। আপনাকে অনেক 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 থ্যাঙ্কস। আপনি বাবাকে বোঝানোর পরই বাবা আর্থারের সঙ্গে আমার বিয়েটা দেবে না বলেছে। আমি খুব আনন্দিত। আমি হেসে বললাম, বাহ, এ তো দারুণ খবর, তাই এই খুশিতে মিষ্টিমুখ করো। বলেই আমি আমার হাতের চকলেট বক্সটা এগিয়ে দিলাম ক্যালিনার দিকে। ও খুশি হয়ে একটা চকলেট তুলে খেলো। আমি তাহলে এখন আসি, কাল দেখা হবে। হ্যাঁ ফাদার, আমি কাল প্রেয়ারে যাব। আমি রাস্তা বেরিয়ে চার্চের গেটের দিকে পৌঁছতেই দেখলাম ক্যালিনা আচমকা মাথা চেপে ধরেছে। ওর শরীর টলমল করছে। আমার হাত থেকে চকলেটের বক্সটা মাটিতে পড়ে গেল। আমি ছুটে গিয়ে ওকে ধরলাম। মুহূর্তেই ক্যালিনা অচেতন হয়ে লুটিয়ে পড়ল। এডওয়ার্ড ডায়েরির পাতাটা উল্টে পরের অংশ পড়তেই যাচ্ছিল, ঠিক তখনই ওর ফোনটা জোরে জোরে বেজে উঠল। স্ক্রিন না দেখেই এডওয়ার্ড ফোনটা রিসিভ করল। অন্য প্রান্ত থেকে বিরক্তি স্বরে ভেসে এলো, এই তুমি কখন ফিরবে গো?
সন্ধ্যের মধ্যে গাড়ি না পেলে আমাদের খুব দেরি হয়ে যাবে। অনেকটা রাস্তা আমাকে ড্রাইভ করতে হবে, মনে আছে তো? এডওয়ার্ডের সম্বিত ফিরে এলো। সরি এমা, আমি এখনই বেরোচ্ছি। ফোনটা কেটে ডায়েরিটা ব্যাগে ঠুকিয়ে নিয়ে দ্রুত চার্চ থেকে বেরিয়ে পড়ল সে। এডওয়ার্ড কার্টারের বাড়ি। সময় দুপুর 12টা। বাড়ি ফিরতেই এমার হাতে গাড়ির চাবি তুলে দিল সে। লুসি কোলে পুতুলটাকে নিয়ে গাড়ির পিছনের সিটে বসল। চাবিটা এমার হাতে দিয়ে এডওয়ার্ড ধীরে ধীরে বলল, একটা ব্যাপার তোমাকে সামলে নিতে হবে এমা। এমা অবাক হয়ে তাকালো। কেন, কি হয়েছে আবার? ওই পুতুলটা আমাকে ফেরত দিতে হবে। কাল ঠিকমতো বলতে পারিনি, পুতুলটা আসলে মিউজিয়ামের সংগ্রহের অংশ। ওটা হারিয়ে গেছে জানলে ওরা আমাকে ধরবে। তুমি সেটা কাল বললে না কেন? এখন আমি মেয়ের কাছ থেকে ওটা কিভাবে নিই বলো তো? এখনই নিতে হবে না, তোমরা ফিরে এলে দেখা যাবে। লুসির জন্য আমি অন্য পুতুল এনে রাখবো। বাচ্চা মানুষ, নতুন পুতুল পেলে পুরনো পুতুলকে ও এমনিতেও ভুলে যাবে। ঠিক আছে, ফিরে এসে দেখা যাবে ওসব। এখন বেরোই, দেরি হয়ে যাবে না হলে। এমা গাড়িতে উঠে রওনা দিল। ধীরে ধীরে গাড়িটা বাড়ির সামনে থেকে বেরিয়ে মোড় ঘুরে এডওয়ার্ডের দৃষ্টির বাইরে চলে গেল। এখন ঘন্টা দুয়েক গাড়ি চালাতে হবে এমাকে। খারাপ লাগলো এডওয়ার্ডের। ওর কাজের চাপের জন্যই প্রায় ওর স্ত্রীকে একা একা অনেক জায়গায় মান রক্ষা করতে যেতে হয়। কিন্তু এখন এসব ভাবার সময় নেই। তাড়াতাড়ি এখন ডায়েরিটা নিয়ে লেখাটা পড়তে হবে। ব্ল্যাকউড প্যাসেজ। সময় সন্ধে 6টা। এমা অনেকক্ষণ ধরে ফাঁকা রাস্তা ধরে গাড়ি চালাচ্ছে। একপাশে খাল এবং অন্য পাশে জঙ্গল মিলেমিশে এই ব্ল্যাকউড প্যাসেজের রাস্তাটা যথেষ্ট নির্জন। মাঝে মাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। সামনের সিটে স্টিয়ারিং ধরে বসে আছে এমা। মাঝে মাঝে রিয়ার ভিউ মিরারের দিকে তাকিয়ে লুসির ওপরে নজর রাখছে। পুতুলটা কোলে নিয়ে লুসি অঝরে ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই ধর্মর করে উঠে বসল সে। এমা জিজ্ঞাসা করল, কি হয়েছে? হঠাৎ এভাবে উঠে বসলে কেন? ক্যালি ডাকলো আমায়। বলেই পুতুলটা শক্ত করে বুকে টেনে নিয়ে ওর দিকে তাকিয়ে সে বলল, কি হলো ক্যালি, কি বলবে তুমি? এমা মেয়ের দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা, ক্যালির কি হলো আবার? লুসি পুতুলটাকে দেখিয়ে বলল, দেখো না মা, ও কাঁদছে। তাই নাকি? কেন কাঁদছে? ওকে জিজ্ঞেস করো তো। লুসি পুতুলটার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ক্যালি, তুমি কাঁদছো কেন? এক মুহূর্ত নীরবতার পর লুসি নিচু স্বরে বলল, মা, ক্যালি বলছে ও আমার কানে কানে বলবে যে ওর কি হয়েছে। বেশ তো, শোনোই না ও কি বলছে। লুসি পুতুলটার মুখের সামনে তার নিজের কানটা নিয়ে গেল। এডওয়ার্ড কার্টারের বাড়ি। সময় সন্ধ্যা 6টা। এডওয়ার্ড গরম কফির কাপে চুমুক দিয়ে আবারও ডুব দিল ফাদার গ্রেইলিনের লেখাটায়। ফাদার গ্রেইলিন লিখছেন, চার্চের বাইরে একটি ঘর ছিল, সেখানেই একটা বেঞ্চে হেলান দিয়ে ক্যালিনা শুয়ে আছে। ওর পাশে বসে আছে ওর বাবা জন। আমি উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক পায়চারি করছিলাম। অনেকটা সময় পরও ক্যালিনার জ্ঞান ফেরেনি, তাই আমার খুব চিন্তা হচ্ছিল। এমন সময় ক্যালিনা ধীরে ধীরে চোখ খুলল। আমি তাড়াতাড়ি ওর সামনে এসে বললাম, ক্যালিনা, মাই চাইল্ড, তুমি ঠিক আছো তো? ফাদার, আমার কি হয়েছে? জন মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কিছু হয়নি মা, সব ঠিক হয়ে যাবে। ক্যালিনা উঠে বসে মাথা চেপে ধরে বলল, উফ, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে। কি হয়েছে আমার? উফ, কি হয়েছে আমার? হ্যাঁ, যা হয়েছে সেসব কিছুই হতো না যদি তুমি ভালোই ভালোই আর্থারের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যেতে। ক্যালিনা চমকে জনের দিকে তাকালো। জন অন্যদিকে তাকিয়ে হাসি মুখে একজনের উদ্দেশ্যে বলল, কি হলো আর্থার, লজ্জা পাচ্ছ নাকি? এসো এসো,
নিয়ে যাও তোমার বউকে। ক্যালিনা পিছনে ঘুরে দেখলো সেখানে দাঁড়িয়ে আছে আর্থার। ক্যালিনা চিৎকার করে উঠল, এগুলো কি হচ্ছে এখানে? আস্তে কথা বলো ক্যালিনা, আজ থেকে তুমি আমার বউ। আমার বউ চিৎকার করে কথা বলুক সেটা আমি পছন্দ করব না। ক্যালিনা হতভম্ব হয়ে বলল, বউ? কিসের বউ? কখন বিয়ে হলো আমার? জন শান্ত গলায় বলল, এই তো একটু আগেই। তুমি জানো না, কারণ তুমি তখন অজ্ঞান ছিলে। কিন্তু তাতে কি যায় আসে? আর্থারের সঙ্গে তোমার বিয়ে তো হয়েছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি স্বয়ং সাক্ষী হয়েছি তোমার বিয়ের। আমি এই বিয়ে মানি না। আমার সম্মতি ছাড়া এই বিয়ে কখনোই বৈধ হতে পারে না। তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের বিয়ে এই চার্চেই হয়েছে, আর আমাদের বিয়ে দিয়েছেন স্বয়ং ফাদার গ্রেইলিন। ক্যালিনা আমার দিকে তাকালো। ওর সেই দৃষ্টি সহ্য করতে না পেরে আমি মাথা নিচু করলাম। উঠে দাঁড়িয়ে বলল, ফাদার, আপনি? আই এম সরি মাই চাইল্ড, আমাকে এটা করতেই হতো, বাট ট্রাস্ট মি, আর্থার তোমাকে ভালো রাখবে। ও আমায় কথা দিয়েছে। একজন মানুষের অমতে আপনি অজ্ঞাত অবস্থায় বিয়ে দিয়ে তার সঙ্গে কত বড় অন্যায় করেছেন আপনি জানেন? চার্চ এই কথাটা জানতে পারলে কি হতে পারে আপনার সঙ্গে, আপনি সেটা জানেন? আমি 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 কোনো দিনও আপনাকে ক্ষমা করব না, কোনো দিনও না। নিজের বাবার মতো আপনাকে বিশ্বাস করেছিলাম, আর আপনি আমার সেই বিশ্বাস ভেঙে দিলেন এভাবে। একটু মায়া হলো না আপনার? ছি! আমি অপারগ ছিলাম ক্যালিনা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি নিজস্ব জায়গায় একটা আশ্রম তৈরি করব অনাথ বাচ্চাদের জন্য। এই জীবনে সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু অত টাকা নেই আমার। আর্থার তোমার বাবাকে মোটা অঙ্কের টাকা দিয়েছিল, আর সেই টাকা থেকে অর্ধেকটা তোমার বাবা আমায় দিয়েছিল। তাই না চাইতেও ওদের পরিকল্পনায় আমায় ওদের সাথে থাকতে হয়েছে। সরি ক্যালিনা, এক্সট্রিমলি সরি। ক্যালিনা এই কথা শুনে কাঁদল না, চিৎকারও করল না, কিন্তু ওর চোখে যে আগুন আমি দেখলাম, সেই আগুনের তাপে আমি নিমিষের মধ্যেই ঝলসে গেলাম। ক্যালিনা কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে আমাকে বলল, আমার বিনিময়ে আপনি যে টাকা পেয়েছেন সেই টাকার সাহায্যে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন, তাই তো? বেশ, তাই করুন। তবে আমিও বলে রাখি, আপনার সেই স্বপ্নকে আমি ভস্মে পরিণত করে দেব। জীবিত অবস্থায় না পারলে মৃত অবস্থায় ফিরে আসবো আমি। আমার শেষ কথাগুলো মনে রাখবেন, ফাদার গ্রেইলিন। এই অনেক নাটক হয়েছে, এবার চলো এখান থেকে। আর্থার ক্যালিনাকে টানতে টানতে নিয়ে চলে গেল। ওদের পিছনে পিছনে জন চার্চ থেকে বেরিয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে শুধু বলেছিলাম, ঈশ্বর তোমায় সুখী রাখুক ক্যালিনা, পারলে আমায় ক্ষমা করে দিও। এই ঘটনার পর আমি মাঝে মাঝে জনের কাছে গিয়ে ক্যালিনার খবর নিতাম। সে বলতো ক্যালিনা নাকি স্বামীর সঙ্গে টাউনে বেশ সুখেই আছে। কিন্তু বছর খানেক পর আমি একদিন খবর পেলাম ক্যালিনা আত্মহত্যা করেছে। এই খবর শুনে আমি ভীষণ ভেঙে পড়লাম। ততদিনে ফরেস্টের এই পুরনো চার্চের কাজ শেষ হয়ে এসেছিল, তাই ওদিকের সব ছেড়ে ছুড়ে আমি এখানে চলে এলাম। নিজের হাতে তৈরি করলাম সেন্ট অ্যাড্রিয়ানস হলো চার্চ, আর তার পাশেই তৈরি হলো অনাথ শিশুদের জন্য আশ্রম। ইমা কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিল লুসি চুপচাপ বসে আছে। ইমা নরম গলায় জিজ্ঞেস করল, কি হলো লুসি, তুমি কথা বলছো না কেন? লুসি মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমি তোমাদের সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গেও না, বাবার সঙ্গেও না। উমা, কেন? আমরা কি করেছি? তোমরা খুব খারাপ। লুসি, এমন অভিমান করছো কেন? কি হয়েছে তোমার? তুমি আর বাবা ক্যালিনাকে আমার কাছ থেকে নিয়ে নেওয়ার প্ল্যান করছো, আমি সেটা জেনে গেছি। এটা তুমি জানলে কি করে? আমি আর তোমার বাবা তো কিছু বলিনি তোমাকে। আমাকে ক্যালি বলেছে। ক্যালি বলেছে? হ্যাঁ, একটু আগেই ও আমায় বলল। লুসি, সত্যি করে বলো, তুমি এসব জানলে কি করে? বলছি তো, ক্যালি বলেছে।
পুতুল কথা বলতে পারে না লুসি? সত্যি বলো, কে বলেছে তোমায়? আমার পুতুল কথা বলতে পারে। এমা তীক্ষ্ণ স্বরে তাকে ধমক দিয়ে বলল, লুসি! কিন্তু লুসি থামল না। মা, আমি মিথ্যে বলছি না, আমার ক্যালি ও সত্যি বলছে মিসেস কার্টার, আমি কথা বলতে পারি। হঠাৎ করেই পিছনের সিট থেকে ভেসে এলো একটা ফিসফিসে ঠান্ডা কণ্ঠস্বর। এমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। রিয়ার ভিউ মিরারে তাকিয়ে দেখল লুসির পাশে রাখা পুতুলটার মুখে একটা অস্বাভাবিক হাসি লেগে আছে। সেই হাসিটা যেন আরো চওড়া হলো। তারপরে পুতুলটা ধীরে ধীরে দুবার চোখ পিটপিট করল। এ দৃশ্য দেখেই এমার গলা দিয়ে তীব্র একটা আর্তনাদ বেরিয়ে এলো এবং মরিয়া হয়ে সে গাড়ির ব্রেকে চাপ দিল, আর গাড়িটা ফাঁকা রাস্তায় থেমে গেল। এডওয়ার্ড কার্টারের বাড়ি। সময় রাত ৮টা। এডওয়ার্ড পাতা উল্টে পড়ে চলেছে। ডায়েরির পরের অংশে ফাদার গ্রেইলিন লিখেছেন, সেদিন ছিল মঙ্গলবার। আমি লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম। দুপুরে নীরবতা ভেঙে হঠাৎ দরজায় খটখট শব্দ হলো। মাথা তুলে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে সিস্টার জেসিকা। ফাদার, আপনার সঙ্গে একটু দরকার ছিল। ভেতরে আসুন সিস্টার জেসিকা। তিনি ঘরে ঢুকতেই দেখলাম তার গাউনের আড়ালে একজন 10-12 বছরের একটি মেয়েও নিজের মুখ লুকিয়ে ঘরে প্রবেশ করলো। আমি সিস্টারের দিকে তাকাতেই তিনি বললেন, আজ সকালে আমি জঙ্গলে গিয়েছিলাম, তখনই ওকে পেয়েছি। ও নিজের বাবা মায়ের নাম বলতে পারছে না, কোথায় থাকে কিছু বলতে পারছে না। মনে হচ্ছে কোনো একটা আঘাতের কারণে বেচারির কথা আটকে গেছে। আমরা কি ওকে এখানে রাখতে পারি ফাদার? আমি নরম গলায় মেয়েটিকে বললাম, মাই চাইল্ড, সামনে এসো। এখানে তোমার কেউ কোনো ক্ষতি করবে না, ভয় পেও না। তোমার নাম কি বলো? মেয়েটি ধীরে ধীরে সিস্টার জেসিকার আড়াল থেকে বেরিয়ে এলো। ওর মুখ দেখেই আমার বুকের ভেতরটা জমে গেল। এই মেয়েটিকে একদম ক্যালিনার মতো দেখতে। একই রকম ধবধবে গায়ের রং, একই কোমল মুখ, একই চোখের মনির রং, আর গলায় ঠিক একই ধরনের একটি চোকার। এরপর আমি যা শুনলাম তাতে আরো স্তব্ধ হয়ে গেলাম। সিস্টার জেসিকা বললেন, ও নিজের নাম বলতে পারেনি, কিন্তু ওর গলার চোকারে লেখা আছে ক্যালিনা ব্রুকস। আমি ধড়মড় করে উঠে দাঁড়ালাম। এতটা কাকতালীয়তা কি বাস্তবে সম্ভব? 10 বছর আগে যার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করেছিলাম, আজ তারই ছায়ার মতো এই শিশুটি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার চমকে ওঠা দেখে সিস্টার জেসিকার হয়তো কিছু সন্দেহ হলো। আমি নিজেকে সামনে নিয়ে বললাম, অবশ্যই, আপনি ওর দেখাশোনার ব্যবস্থা করুন। ফাদার, আপনি কি গলায় নতুন ক্রস পরেছেন? না, মনে হলো ক্রসটার রংটা একটু বেশি কালো বলে মনে হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার বুকের সামনে থেকে ক্রসটা তুলে দেখলাম। আমার রূপলি রঙের ক্রস বিভৎসভাবে কালো হয়ে গেছে, অথচ আজ সকালেই এটা ঝকঝক করছিল। আমি চোখ তুলতেই সিস্টার জেসিকার সঙ্গে আসা মেয়েটির মুখ থেকে চমকে উঠলাম। ওর চোখটা আমার সামনে যেন জ্বলজ্বল করে উঠল। এমা আর এক মুহূর্ত দেরি করল না। গাড়ি থেকে নেমে পেছনের সিট থেকে পুতুলটা তুলে নিয়েই ও খালের দিকে দৌড়ে গেল। গভীর কালো জলের ওপর যত জোরে পারল পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিল সেখানে। গাড়ির ভিতরে লুসি চিৎকার করে বলে চলল, মা থামো, ও লাগবে, মা থামো। এমা কিছুই শুনল না। গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করলো, তারপর ঝড়ের মতো রওনা দিল। মা, তুমি কেন ওকে ফেলে দিলে? ক্যালি তো। চুপ করো লুসি, ও কোনো সাধারণ পুতুল ছিল না। আমাদের এখনই বাড়ি ফিরতে হবে, তোমার বাবাকে সব বলতে হবে। এমন সময়
এমা দেখল ওর গাড়ির সামনে পিছন ফিরে দাঁড়িয়ে আছে একটা 10-12 বছরের মেয়ে। এমা হর্ন বাজিয়ে চলল, কিন্তু মেয়েটা সরল না। ধীরে ধীরে সে পিছন ফিরে সোজাসুজি দাঁড়ালো। গাড়ির হেডলাইটে দেখা গেল মেয়েটার মুখটা ফ্যাকাশে, কিন্তু ওর শরীরের গঠনটা ঠিক সেই পুতুলটার মতো। সে দুহাত উঁচু করে তুলে ধরে অদ্ভুতভাবে হেসে চলল। এমা ভয় পেলেও গাড়ি থামায়নি, সরাসরি চালিয়ে দিল মেয়েটার উপর দিয়ে। কিন্তু সামনে দাঁড়ানো মেয়েটির ছায়া শরীর ভেদ করে সেই গাড়ি এগিয়ে গেল। লুসি হাউমাউ করে কেঁদে উঠল। হঠাৎ বিস্ময়কর একটা শব্দ হলো। ইঞ্জিন কেঁপে বিকট শব্দে থেমে গেল। গাড়ি এক ঝটকায় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এমা গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই লাভ হলো না। তারপরে এলো সেই শ্বাসরুদ্ধ করা আওয়াজ। কণ্ঠটা এতই কাছ থেকে এলো যে আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। গাড়ির দরজা খোলার চেষ্টাও ব্যর্থ হলো। পিছনের সিট থেকে লুসিকে টেনে নিয়ে সামনে এসে বুকে জড়িয়ে ধরল এমা। তারপরে এমার কানের পাশে নিঃশ্বাসের মতো একটা শব্দ ভেসে এলো। এমা ধীরে ধীরে রিয়ার ভিউ মিররের দিকে তাকালো, আর এক মুহূর্তের জন্য তার গলা শুকিয়ে এলো। পিছনের সিটে বসে আছে সেই পুতুল, ঠিক আগের মতোই, কিন্তু এবারে ওর ঠোঁট নড়ছে। পুতুলটা খিলখিল করে হেসে উঠে বলল, I have come back. You see, let's play. ঠিক তখনই গাড়ি নিজে থেকেই স্টার্ট নিয়ে নিজের ইচ্ছায় ছুটতে শুরু করলো খালের দিকে। তারপরে গাড়িটা সোজা নিচের দিকে গড়িয়ে পড়ে গেল। জোরালো এক বিস্ফোরণের আওয়াজে চারিদিক কেঁপে উঠল। খালের অন্ধকার জল আর আগুন মিশে রাতটাকে আরো গভীর করে তুলল। এডওয়ার্ড কার্টারের বাড়ি। এডওয়ার্ডের বুকের ভিতরে একটা অদ্ভুত আশঙ্কা দেখা দিল। ডায়েরির শেষ পাতাগুলো সে দ্রুত উল্টে চলল। প্রতিটা লাইন ওকে যেন আরো গভীর অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে। ফাদার গ্রেইলিনের লেখা শেষ অংশতে লেখা আছে, আজ ভোরে হঠাৎ বাগানের দিকে চোখ পড়ল আমার। সেখানে গোমরা মুখে একা বসে আছে ক্যালি। সিস্টার জেসিকা ক্যালিনাকে ক্যালি বলে ডাকেন, তাই আমরাও সবাই ওকে ক্যালি বলতাম। ওকে ওভাবে চুপ করে বসে থাকতে দেখে বহু পুরনো একটি দৃশ্য মনে পড়ে গেল। ওর কাছে গিয়ে শান্ত গলায় বললাম, কি হয়েছে মাই চাইল্ড? তোমার কি এখানে থাকতে ভালো লাগছে না? ও কোনো উত্তর দিল না, কেবল মাটির দিকে তাকিয়ে রইল। আমি আরও একবার নরম স্বরে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না? ও তখনও নিশ্চুপ হয়ে রইল। আমি ধীরে ধীরে ওর দিক থেকে মুখ ফিরিয়ে চার্চের দিকে ফিরে আসছিলাম। হঠাৎ আমার পিছন থেকে ভেসে এলো একটা ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর। I have come back, Father. I have come back. আমি পিছনে ফিরে দেখলাম ক্যালি মাথা তুলে আমার দিকে তাকিয়ে আছে। সবুজ চোখ দুটো এবার জল জল করে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি কিছু বললে? ক্যালিনা ওপর নিচে মাথা নাড়ালো। বলো, কি বলবে? ক্যালি নিচের নীল ফ্রকের পকেট থেকে একটা কিছু মুঠো করে বের করে আমার দিকে বাড়িয়ে দিল। আমি সেটা হাত বাড়িয়ে নিতেই চমকে উঠলাম। এটা একটা চকোলেটের টুকরো। এই চকোলেটটা হলগেটের একজন বেকার তৈরি করত, আর আমার এখনো মনে আছে ওর থেকে চকোলেট কিনে আমি জনের দেওয়া ওষুধ ওই চকোলেটে মিশিয়ে সেটা ক্যালিনাকে খাইয়েছিলাম। আমার হাত থেকে চকোলেটটা পড়ে গেল। আমি দেখলাম ক্যালি আমায় দেখে অস্বাভাবিকভাবে হাসছে। আমার বুকের রক্ত যেন মুহূর্তে হিম হয়ে গেল। সিস্টার জেসিকা ক্যালিকে নিয়ে চলে গেলেন।
যেতে যেতে পিছনে ফিরে ক্যালি আবারও অদ্ভুতভাবে হাসল। এরপর দিনের পর দিন ক্যালির আচরণ আমাকে আরও সন্দিহান করে তুলল। ও প্রেয়ারে আসে না, কোনো ধর্মীয় পাঠে মন দেয় না, এমনকি ক্রসটাও ছুঁতে চায় না। বললে হয়তো খারাপ শোনাবে, কিন্তু ক্যালিকে আমি এখান থেকে তাড়িয়ে দিতে চাইছিলাম। ওকে দেখলেই আমার ক্যালিনার কথা মনে পড়তো, আর মনে পড়তো নিজের দুষ্কর্মের কথা। দিনের পর দিন আমি সেই যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না। ক্যালিকে যেন মূর্তিমান বিপদ মনে হচ্ছিল আমার। ও যেন কোনো নিষ্পাপ শিশু নয়, বরং ছদ্মবেশী শয়তান। আর আজ সন্ধেবেলা আমার সমস্ত সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে। আমি বুঝতে পেরেছি ক্যালিকে নিয়ে আমার ধারণা একেবারেই ভিত্তিহীন নয়। আজ সন্ধ্যাবেলা আমি আশ্রমে বাচ্চাদের সঙ্গে গল্প করছিলাম। সবাই সেখানে ছিল, শুধু ক্যালি ছিল না। সিস্টার জেসিকা বললেন, আমি যাই, ক্যালিকে ডেকে আনি। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, সিস্টার, 1 মিনিট, আপনি এখানেই থাকুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। দোতলায় উঠেই করিডোরের শেষ ঘরটার সামনে এসে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। সেই ঘরের দরজাটা অর্ধেক ভেজানো ছিল। ভেতর থেকে ভেসে আসছিল খিলখিল হাসির শব্দ। আমি ধীরে ধীরে দরজা খুলে দেখলাম ঘরে কেউ নেই, কেবল ক্যালির খাটের উপর ওরই মতো দেখতে একটি পুতুল রাখা আছে। এরকম পুতুল তো ব্লুম অ্যান্ড ডলস কর্নারে পাওয়া যেত। আমি অবাক হলাম, এরকম পুতুল তো এই আশ্রমের কারোর কাছে এর আগে দেখিনি। তবে এটা এলো কোথা থেকে? আমি ধীরে ধীরে এগিয়ে এসে পুতুলটাকে তুলে ধরলাম। হঠাৎ পুতুলটার সবুজ মণিজোড়া জলজল করে উঠল, মুখে ফুটে উঠল চওড়া হাসি। গোলাপি ঠোঁট দুটো নড়ে উঠে বলল, বলেছিলাম না আপনার স্বপ্নকে আমি বর্ষে পরিণত করে দেব। জীবিত অবস্থায় না পারলেও মৃত অবস্থায় ফিরে এসেছি। I have come back, Father Grayling. I have come back. আমি পুতুলটাকে পেলে ছিটকে বেরিয়ে এলাম ঘর থেকে। করিডোরে তখন সিস্টার জেসিকা এই ঘরের দিকেই এগিয়ে আসছিলেন। আমায় দেখে বললেন, আমি আপনাকে ডাকতে এসেছিলাম ফাদার, ক্যালি নিচেই আছে, আমি এক্ষুনি দেখে এলাম। অযথা আপনাকে কষ্ট করে এখানে আসতে হলো। আমি সঙ্গে সঙ্গে সেই ঘরের দিকে তাকিয়ে দেখলাম পুতুলটা আর মাটিতে পড়ে নেই। আমি সিস্টার জেসিকাকে বললাম, আমি চার্চে যাচ্ছি, আমার কিছু কাজ শেষ করা দরকার। তিনি হয়তো কিছু বলতে চাইলেন, কিন্তু আমার আর সেসব শোনার সময় ছিল না। আজ আমি নিশ্চিত হয়েছি সবে সবে আসা এই 10-12 বছরের মেয়েটি কোনো মানুষ নয়। ও আমার চেনা সেই ক্যালিনা ব্রুকসের আত্মা, যে মৃত্যুর পর আমার থেকে প্রতিশোধ নিতে ফিরে এসেছে এক অন্য রূপে। এই বিষয়ে আমার মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি জানি সেই উত্তর আমি হয়তো আর কোনোদিনও পাবো না। আমি এটুকু বলতে পারি, প্রতিশোধের আগুনে যেসব আত্মারা ক্রমাগত জ্বলছে, সেই সব আত্মা কোনোদিনও মুক্তি পায় না। আর মুক্তি না পেলে ওদের রাগ দিন দিন বাড়তে থাকে। ক্যালিনাও ফিরে এসেছে, তবে ওর উদ্দেশ্য কেবল আমাকে হত্যা করা নয়। যে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার সঙ্গে, আমার এই চার্চের সঙ্গে কিংবা আমার অনাথ আশ্রমের সঙ্গে জড়িয়ে পড়েছে বা পড়তে চলেছে, ও তারই ক্ষতি করবে। আজ আমি ক্যালির সামনে দাঁড়াবো, ওর সঙ্গে মুখোমুখি লড়াইও করব, কিন্তু আমি জানি এই লড়াইতে আমি হেরে যাব, কারণ ক্যালিনার মৃত আত্মার সঙ্গে লড়াই করার শক্তি আমার কাছে নেই। প্রথমত আমি বিশ্বাসঘাতক, দ্বিতীয়ত আমি পাপী, তৃতীয়ত আমি না জেনে শুনে চার্চের এই পবিত্র জমিতে শয়তানকে প্রবেশ করিয়েছি। তাই মৃত্যু আমার অনিবার্য। যদি আমি মারা যাই, এই ডায়েরি হবে আমার শেষ সাক্ষ্য। যে কেউ এই ডায়েরি পড়বে, তার কাছে আমি অনুরোধ করছি, এই চার্চ কিংবা আশ্রম থেকে দূরে থাকুন। ঘটনাচক্রে যদি এখানে এসেও পড়েন, তাহলেও সরাসরি ক্যালিনা ব্রুকসের নাম জড়িত কোনো জিনিস নিজের কাছে রাখবেন না। তাহলে আমার উপর যে অভিশাপ নেমে এসেছে, আমার চার্চের সঙ্গে সংযুক্ত সকল মানুষের উপরেও একই অভিশাপ নেমে আসবে।
রেভারেন্ড থমাস গ্রেইলিন। ডায়েরি বন্ধ করে এডওয়ার্ডের হাতটা কাঁপতে লাগলো, গলা শুকিয়ে আসছে ওর। তাড়াতাড়ি ফোন বের করে এমাকে কল করতে গেল, কিন্তু এমন সময় ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখা গেল এমা কল করছে। ফোনটা ধরে এডওয়ার্ড এক নিঃশ্বাসে বলল, এমা, তাড়াতাড়ি ব্যাক করো, কিন্তু তার আগে লুসি থেকে পুতুলটা নিয়ে যেখানে হোক ফেলে দাও। ওই পুতুলটা হন্টেড। ক্যালি ইজ আ হন্টেড ডল। থ্রো ইট অ্যাওয়ে। একটা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে হাসির আওয়াজ ভেসে এলো ফোনের ওপার থেকে। তারপরে শোনা গেল, সেটাই তো ওরা করেছিল, কিন্তু পারেনি। ওদের তো শেষ করলাম। এবারে তোমার পালা। কে কে বলছো তুমি? কথাটা শেষ হতেই ফোনটা কেটে গেল। এডওয়ার্ড আবারও কল করতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গেই ওর ঘরের সব আলো নিভে গেল। এডওয়ার্ড তাড়াতাড়ি ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ফেলল, কিন্তু সেই সময় ওর কাঁধে যেন কেউ নিজের ঠান্ডা হাতটা রাখল। তারপরে কানের কাছে মুখটা নিয়ে সে বলল, I have come back. I have come back. I have come back.